আজকে সাম বেসিক প্রিন্সিপাল অ্যান্ড টেকনিকের কিছু এমসিকিউ কোশ্চেন আনসার আলোচনা করছি। যদি স্টুডেন্টদের এই যে চ্যাপ্টার বা কেমিস্ট্রির যে কোনো চ্যাপ্টার করতে গিয়ে যদি কোনো কোশ্চেন আটকে যায় তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানবে, আমি অবশ্যই উত্তর করে দেবো। প্রথম হচ্ছে ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফর ফলোয়িং কম্পাউন্ডস। এই যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে তাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ইনক্রিজিং অর্ডার বৃদ্ধির ক্রমানুসারে সাজাতে বলছে। তো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ব্যাপারটা কি? ধরো এই একটা বেঞ্জিন রিং, তাহলে বেঞ্জিনে কি আছে, প্রত্যেকটা জায়গায় কি আছে, একটা করে হাইড্রোজেন আছে। একটা ধরো ইলেকট্রোফাইল, এটা হচ্ছে ইলেকট্রোফাইল মানে যার মাথায় ইলেকট্রন ঘাটতি আছে, মানে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ আছে। তাহলে ইলেকট্রোফাইলকে এই বেঞ্জিন রিংটা অ্যাটাক করবে, দিয়ে হাইড্রোজেনের জায়গায়, এক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনের জায়গায় ওটা ইলেকট্রোফাইলটা বসবে, বা অন্য ক্ষেত্রে অন্য যেটা যেমন থাকবে। মানে তাহলে বক্তব্য হচ্ছে যে ক্ষেত্রে বেঞ্জিন রিংয়ে ইলেকট্রো ঘনত্ব বেশি হবে সেই বেঞ্জিন রিংটা সহজেই তোমার ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারবে। অর্থাৎ যে বেঞ্জিন রিংটা ইলেকট্রন রিচ হবে, অর্থাৎ ইলেকট্রন বেশি থাকবে যে বেঞ্জিন রিংয়ে, সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করবে। আর যেখান থেকে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম থাকবে বেঞ্জিন রিংয়ে, সেক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি সে তত কম রিয়াকশানে টেক পার্ট করবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই যে এইটা আছে বেঞ্জিনের সাথে CF3 যুক্ত আছে, CF3 কী আছে, ফ্লোরিনের মাইনাস আই এফেক্ট আছে। তাহলে এই বেঞ্জিন রিং, এই CF3টা বেঞ্জিন রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে ডিক্রিজ করে দেবে, বেশি পরিমাণে ইলেকট্রন ও টেনে নেবে। ফলে এইটা হবে, এই বেঞ্জিন রিংটা হবে সবচেয়ে বেশি ডিঅ্যাক্টিভেটিং, মানে হচ্ছে সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম থাকবে। ইলেকট্রন ঘনত্ব বেশি থাকলে বেঞ্জিন রিংয়ে সেটা বলা হয় ইলেকট্রন রিচ সেন্টার, আর হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার হবে। তো ইলেকট্রন ঘাটতি থাকবে, তাহলে যদি নিজেরই ইলেকট্রন ঘাটতি থাকে সে তখন ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারবে না। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে স্লো হবে এইটাতে, 4 নম্বরে। তারপরে দেখো এইটা কিন্তু প্লাস আই ইফেক্ট আছে, তাহলে এই অ্যান্সারটা করতে গেলে তোমার কার কি ইফেক্ট আছে, প্লাস আই, প্লাস আর, মাইনাস আই, মাইনাস আর, সেগুলো কিন্তু জানতে হবে। তাহলে CH3 আছে প্লাস আই এফেক্ট, CH3 কী আছে, প্লাস আই এফেক্ট আছে, তার মানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে বেঞ্জিন রিংয়ে, তার মানে ইলেকট্রোফিলিক অংশ বিক্রিয়ায় ভালো অংশগ্রহণ করবে। আর OCH3 কী আছে, বেঞ্জিনের মাঝে OCH3 মানে হচ্ছে সেটা হচ্ছে অ্যানিসোল বলে। OCH3 কী আছে, OCH3 আছে মাইনাস আই আছে অ্যান্ড প্লাস আর আছে। অর্থাৎ প্লাস আর মানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, আর মাইনাস আয়ের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব ডিক্রিজ করবে বা কমিয়ে দেবে। এবার আই আর আর এর মধ্যে, মানে ইন্ডাকটিভ আর রেজোনেন্সের মধ্যে আমরা কী জানি, রেজোনেন্সের ক্ষমতাটা বেশি, অর্থাৎ প্লাস আর এর বেশি পাওয়ার মাইনাস আই অপেক্ষা। তাহলে বেশি পরিমাণ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, এই CH3 যতটা বাড়াবে তার থেকে এটা বেশি বাড়াবে। তার মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে ভালো অংশগ্রহণ করবে, তার মানে হবে একদম হায়েস্ট। তার 3 নম্বর যেটা আছে হায়েস্ট হচ্ছে 3 নম্বর OCH3। তারপরে কে থাকছে, এর থেকে কমে থাকছে বেঞ্জিনের CH3, আর নর্মাল বেঞ্জিনটা কি থাকছে, নিউট্রালে থাকছে। তাহলে সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব কম হচ্ছে বলে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে রিং অংশগ্রহণে, আর এর ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিনের সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে বলে সবচেয়ে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে সবচেয়ে ভালো অংশগ্রহণ করছে। তাহলে অ্যান্সার হচ্ছে এর দাগেরটা। তাহলে 4, এটা হচ্ছে তোমার 1, এটা তোমার 2, এটা হচ্ছে 3, এর দাগেরটা অ্যান্সার। যে হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল সিস্টেম ইজ নন অ্যারোমেটিক, এই যে 4টে এক্সাম্পল দেওয়া আছে এদের মধ্যে কোনটা হচ্ছে নন অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিক দুটো জিনিসে কি আছে, সাইক্লিক প্লানার, দুটো জিনিসই সাইক্লিক প্লানার এবং কমপ্লিটলি কনজুগেটেড সিস্টেম। আর নন অ্যারোমেটিক হলে একটা জিনিস মনে রাখবে, সেটা কিন্তু নন কনজুগেটেড সিস্টেম একদম হবে। এবং এখানে সবকটা যদি সাইক্লিক আছে তাহলে এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেখানে কনজুগেশন নেই সেইটাই হচ্ছে নন অ্যারোমেটিক সিস্টেম। তাহলে কনজুগেশন মানে কি, যেমন এইটাই দেখো, এখানে আছে পাই মন, পায়ের পর সিগমা, সিগমার পর আবার সিগমা। কিন্তু যদি পাই সিগমা পাই সিগমা পাই সিগমা, সেটা কনজুগেশন। আবার কি হয়, পাই এটা সিগমা, আবার এখানে যদি পজিটিভ বা নেগেটিভ অর পজিটিভ চার্জ যদি থাকতো, মানে এইখানটায় যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ কিছু থাকতো তখনও সেটা কনজুগেশন হতো। কিন্তু এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে পাই হচ্ছে তারপরে সিগমা আবার সিগমা, তার মানে দুটো পরপর সিগমা হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু কনজুগেশনে নেই।
কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে পাই সিগমা পাই সিগমা পাই সিগমা কনজুগেশন আছে, এক্ষেত্রেও কনজুগেশন আছে, এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রে কেমন কনজুগেশন আছে, এটাই পাই, তারপরে সিগমা পাই সিগমা, তারপরে লোন পেয়ার, তারপরে হচ্ছে লোন পেয়ার, তারপরে আবার সিগমা, তারপরে আবার পাই, তো এখানে কনজুগেশন আছে। কিন্তু এই সিস্টেমটা একমাত্র সিস্টেম যেটাই কনজুগেশন নেই, তাহলে এটা হচ্ছে নন অ্যারোমেটিক সিস্টেম। এবার এই যে অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এইটা নিয়ে আমার স্পেশাল ভিডিও এবং অনেক এমসিকিউ আলোচনা সমেত করে দেওয়া আছে। জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার মানে প্লে লিস্টে যাবে, দিয়ে জিওসি যেটা আছে সেইখানে জিওসিতে ঢুকবে এবং সেখানে অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক ভিডিওটা দেখবে, ওখানে ডিটেলস আলোচনা। দ্য ব্লু কালার ফর্মড করেসপন্ড টু হুইচ অফ দ্য ফলোইং ফর্মুলা। আমরা জানি ল্যাসাইন টেস্টটা কিসের জন্য করা হয়? ল্যাসাইন টেস্ট হচ্ছে তোমার নাইট্রোজেন ডিটেকশন। ইন দ্য ল্যাসাইন টেস্ট দ্য ডিটেকশন অফ নাইট্রোজেন, এখানে কথাটা বলে দিই, ইন ল্যাসাইন টেস্ট দ্য ডিটেকশন অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের ডিটেকশনে দ্য ব্লু কালার ফর্ম করেসপন্ড টু হুইচ অফ দ্য ফলোইং, এটা লেখা হয়নি ডিটেকশন অফ নাইট্রোজেনটা। যাই হোক, ল্যাসাইন টেস্টে নাইট্রোজেন ডিটেকশন করা হয়, সালফার ডিটেকশনে করার ক্ষেত্রে করা যায়, তা তোমার হ্যালোজেন যেগুলো সেটা ডিটেকশনের ক্ষেত্রে ল্যাসাইন টেস্ট, ল্যাসাইন এক্সট্রাক্টটা নিয়ে করা যায়। সেক্ষেত্রে ব্লু কালারটা কিসের জন্য হয়? Fe4 নাইট্রোজেনের জন্য, Fe4 FeCN6 এইটা ফর্ম করার জন্য ব্লু কালারটা। ইন দ্য জেনারেল মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন প্রেজেন্ট এ সয়েল স্যাম্পল, ammonia evolved from 0.75 gram of a neutralized 10 ml of 1 molar H2SO4. The percentage of nitrogen in the soil is, মানে জেনারেল পদ্ধতিতে নাইট্রোজেন এস্টিমেশন করে দেখা গেছে যে তোমার একটা যে অ্যামোনিয়া ইভলভ হচ্ছে 0.75 গ্রাম একটা স্যাম্পল থেকে, সেটাকে নিউট্রালাইজ বা প্রশমিত করতে 10 ml 1 মোলার H2SO4 প্রয়োজন। তাহলে ওই স্যাম্পলটাতে অর্থাৎ 0.75 গ্রাম স্যাম্পেলে নাইট্রোজেন কত আছে বের করে সেটা পার্সেন্টেজে নাইট্রোজেন, মানে শতকরায় নাইট্রোজেন কত পরিমাণ আছে। তাহলে প্রথম হচ্ছে 1 মোলার H2SO4, 1 মোলার H2SO4 সমান কত নর্মাল H2SO4 হবে? দেখো, নর্মালিটি মানে কি হয়? এক্স ইন্টু মোলারিটি। এক্সটা কী জিনিস? এক্সটা হচ্ছে ফর অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা। তাহলে এই ক্ষেত্রে H2SO4 ক্ষারগ্রাহিতা করো। ক্ষারগ্রাহিতা জিনিসটা কি? ক্ষারগ্রাহিতা হচ্ছে কোনো অ্যাসিডে যতগুলো রিপ্লেসেবল অর্থাৎ প্রতিস্থাপিতযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকছে সেটা হচ্ছে তার ক্ষারগ্রাহিতা। H2SO4 ক্ষারগ্রাহিতা কত? 2। তাহলে 1 মোলার H2SO4 তার মানে কত হবে? এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে 2 নর্মাল তোমার H2SO4। 1 মোলার মানে H2SO4 মানে 2 নর্মাল H2SO4। তাহলে তোমার 10 ml 1 মোলারের জায়গায় আমি করব কি 10 ml 2 নর্মাল H2SO4, এইটা ইকুইভ্যালেন্ট কি হবে? 20 ml 1 নর্মাল H2SO4, মানে 10 × 2 করে দিলাম, 20 দিয়ে এটা 1 নর্মাল করে দিলাম। তাহলে এই H2SO4টা প্রয়োজন হচ্ছে অ্যামোনিয়াকে নিউট্রালাইজ করতে। তার মানে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 20 ml 1 নর্মাল হচ্ছে তোমার অ্যামোনিয়া। এবার 20 ml 1 নর্মাল অ্যামোনিয়া মানে কত পরিমাণ নাইট্রোজেন সেটা বার করতে হবে। তাহলে দেখো, নর্মালিটি মানে কি হচ্ছে? নর্মালিটি জিনিসটা কি? 1 লিটার বা 1000 ml দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য থাকে, এক্ষেত্রে NH3, সেটা বলা হয় নর্মালিটি। তাহলে 1000 ml, তাহলে এক্ষেত্রে 1000 ml 1 নর্মাল NH3 অ্যামোনিয়া কন্টেন্স কত গ্রাম নাইট্রোজেন? এটা 14 আর 3 17 গ্রাম টোটাল। তাহলে নাইট্রোজেন কত আছে? 14 গ্রাম, কন্টেন্স 14 গ্রাম নাইট্রোজেন, মানে 17 গ্রাম NH3 ইকুইভ্যালেন্ট হচ্ছে 14 গ্রাম নাইট্রোজেন। 17 গ্রাম অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে কত? 14 গ্রাম। তাহলে 1000 ml 1 নর্মাল NH3 কন্টেন্স 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 1 ml 1 নর্মাল কন্টেন্স 14/1000 গ্রাম। এবার 20 ml 1 নর্মাল কন্টেন্স, তাহলে 14 × 20/1000 গ্রাম নাইট্রোজেন। তাহলে এত গ্রাম নাইট্রোজেন আছে স্যাম্পেলের পরিমাণটা কত? 0.75 গ্রাম। তাহলে 0.75 গ্রাম স্যাম্পেলে নাইট্রোজেন আছে এত, একে কত? 100 কত, সেটা হচ্ছে শতকরায় বেরোবে।
অর্থাৎ এই যে মানে একটু বলে দিই, এই যে স্যাম্পেলটা নাইট্রোজেনটা বেরোলো, এই নাইট্রোজেনটা বেরোলো হচ্ছে 0.75 গ্রাম যে স্যাম্পেলটা আছে সয়েল স্যাম্পেল, তাহলে 0.75 গ্রাম স্যাম্পেলে আছে ওই পরিমাণ নাইট্রোজেন, তাহলে 100 কত আছে, তাহলে এটা একবার করে দিচ্ছি ক্যালকুলেশনটা। তাহলে 0.75 গ্রাম স্যাম্পেল কন্টেন্স তোমার 40 × 20/1000 গ্রাম নাইট্রোজেন, তাহলে একে কত আর একদম 100% করে দিচ্ছি। ইন্টু 100, তাহলে এটা আবার তোমার ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা উত্তর অ্যান্সার হবে 37.33। ক্যালকুলেশনটা অত টাইম নিচ্ছি না, 33। তাহলে যে নাইট্রোজেন কন্টেন্ট পার্সেন্টেজ অফ নাইট্রোজেন হচ্ছে 37.3। ইন দ্য ডুমাস মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন 0.25 গ্রাম অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড গেভ 40 ml of nitrogen collected at 300 Kelvin temperature and 725 millimeter pressure। অর্থাৎ 0.25 গ্রাম একটা অর্গানিক কম্পাউন্ডের ভলিউম হচ্ছে 40 ml, যেটা এত কেলভিন টেম্পারেচার এবং এত মিলিমিটার প্রেসারে কালেক্ট করা হয়েছে। যে ইফ দ্য অ্যাকুয়াস টেনশন অ্যাট 300 কেলভিন ইজ 25, দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত হবে। তাহলে দেখো অ্যাটমসফেরিক প্রেশার যা বা বায়ুমণ্ডলীয় চাপ কত হয়, এখানে বলা আছে কত 725 অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে তোমার 725। এই অ্যাটমসফেরিক প্রেশারে কি আছে, এখানে তোমার জলের চাপটা নাইট্রোজেন, ড্রাই নাইট্রোজেন দুজনের প্রেশারটা আছে। এবার এখানে অ্যাকুয়াস টেনশনটা বলে যাচ্ছে 25 মিলিমিটার। অ্যাকুয়াস টেনশন হচ্ছে তোমার 25। তাহলে প্রেশার অফ পিওর নাইট্রোজেন বা ড্রাই নাইট্রোজেন, প্রেশার অফ ড্রাই নাইট্রোজেন এটা ধরো P1 ধরছি, তাহলে কত হবে 725 বিয়োগ 25 মানে হচ্ছে 700। তাহলে P1 হচ্ছে তোমার 700, V1 বা ভলিউমটা বলা আছে 40 ml, T1 বা টেম্পারেচার কত বলেছে, যে কত কেলভিন টেম্পারেচারে 300 কেলভিন। তাহলে এই ভলিউমটাকে কী করতে হবে আমাকে এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে নিয়ে গেলে এই ভলিউমটা কত হবে সেইটা করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে T2টা হচ্ছে তোমার 273 কেলভিন হবে, আর P2টা হবে 760 মিলিমিটার মার্কারি, P2টা স্ট্যান্ডার্ড এসটিপিতে যেটা হয়। তাহলে এটা আমরা জানি যে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। মানে এখানে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই যে 40 ml যে নাইট্রোজেন আয়তনটা পেয়েছি এই টেম্পারেচার এবং এই যে প্রেশারে, এইটাকে আমি এসটিপিতে কনভার্ট করা, সেটা হচ্ছে লক্ষ্য। তাহলে এখানে ভ্যালুগুলো বসাচ্ছি। P1 মানে হচ্ছে 700, V1 মানে 40, টেম্পারেচার হচ্ছে 300, তারপরে P2 হচ্ছে 760, V2টা বার করব, এবং এই T2 হচ্ছে 273 কেলভিন। তাহলে V2টা বার করতে হবে, তাহলে এটা মুছে দিচ্ছি, এটা ক্যালকুলেশন। তাহলে V2 সমান হচ্ছে তাহলে কি 700 ইন্টু 40 ইন্টু 273 বাই হচ্ছে 300 ইন্টু 760। তাহলে এই ক্যালকুলেশনটা একটু করতে হবে। এই ক্যালকুলেশনটা হচ্ছে 33.53 ml, 33.53 ml হচ্ছে এটার আয়তন। ভিটুটা বেরোলো। এবার আমরা কি জানি এসটিপিতে, এবার এই যে ভিটুটা বেরিয়ে গেলে এখানে দেখো অ্যাকচুয়াল কাজটা হয়ে গেল, কারণ এসটিপিতে 22,400 ml নাইট্রোজেনের ওজন, ওয়েট অফ
22,400 ml নাইট্রোজেনের ওজন এসটিপিতে, অবশ্যই এসটিপিতে 22,400 নাইট্রোজেন ওজন কত হয়? 28 গ্রাম। যে কোনো পদার্থের 22,400 ml এর ওজন কী হবে? তার আণবিক গুরুত্বের সাথে সমান হবে। তাহলে 33.53 ml নাইট্রোজেনের ওজন কত হবে? তাহলে 28/22,400 ইন্টু 33.53 ml নাইট্রোজেন। যে নাইট্রোজেনটা বেরোবে সেই নাইট্রোজেনটা হচ্ছে কততে আছে? 0.25 গ্রাম অর্গ্যানিক স্যাম্পেলে আছে। তাহলে 0.25 গ্রাম অর্গ্যানিক স্যাম্পেল কন্টেন্স নাইট্রোজেন হচ্ছে কত? এত গ্রাম। তাহলে 28 ইন্টু 33.53 বাই 22,400 গ্রাম। তাহলে এত গ্রাম অত নাইট্রোজেন কন্টেন্ট করে আছে। তাহলে 100 গ্রাম কত নাইট্রোজেন কন্টেন্ট করে আছে? তাহলে এটা করে দেবে। তাহলে 28 33.53 বাই 22,400 ইন্টু এটা হচ্ছে 0.25 ইন্টু 100। এটা ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, তাহলে ক্যালকুলেশনটা করে হবে 16.76। তাহলে হচ্ছে 16.76 গ্রাম হচ্ছে নাইট্রোজেন। তাহলে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন কন্টেন্ট 16.76। কনসিডার দ্য ফলোয়িং কম্পাউন্ডস। এই কম্পাউন্ডগুলো কনসিডার করতে বলছে। হাইপার কনজুগেশন অকার্স ইন, মানে হাইপার কনজুগেশন কোথায় ঘটবে। এই হাইপার কনজুগেশন নিয়েও আমার স্পেশাল ভিডিও দেওয়া আছে। আবার ওই বললাম, ওই আমার টিচিং চ্যানেলে ঢুকবে এবং প্লে লিস্টে যাবে, দিয়ে জিওসি অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ওখানটায় ঢুকবে, ওখানে দেখবে এই ভিডিও দেওয়া আছে হাইপার কনজুগেশন নিয়ে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে তোমার 3, মানে ডিএটটা এইটা। কেন? কারণ এইখানটায় দেখো আলফা হাইড্রোজেন আছে, মানে এই যে রেডিকেলটা আছে, এরপরে এখানে দেখো এই যে কার্বনটা, এখানে কার্বন 1, 2, 3টে কার্বনের সাথে বন্ড করেছে, আরেকটা কে আছে? তাহলে হাইড্রোজেন আছে। এক্ষেত্রেও দেখো এই 1, 2, 3টে বন্ড করেছে, এখানেও একটা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন এখানে আছে, কিন্তু তুমি এখানে যদি দেখো এই কার্বনটায় কিন্তু আলফা হাইড্রোজেন নেই, এখানে এই কার্বনের সাথেও নেই, এর কার্বনের সাথেও নেই, এর ক্ষেত্রেও নেই, কারণ আলফা হাইড্রোজেন একমাত্র এখানে আছে। তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র এইটা। বলছে হুইচ সোর্স টটোমেরিজম। এই 3টে আছে, এই 3টের মধ্যে কোনটা টটোমেরিজম দেখাবে? 3 নম্বরটা দেখাবে, নাকি বোথ 1 and 3, বোথ 1 and 2, বোথ 2 and 3? এই টটোমেরিজম নিয়েও আমার ইউটিউবে স্পেশাল ভিডিও দেওয়া আছে। টটোমেরিজম নিয়ে সেখানে ডিটেলসে অনেক কিছু আলোচনা করা আছে। তাহলে এক্ষেত্রে দেখো তোমার মানে টটোমেরিজম ব্যাপারটা কি? টটোমেরিজম হচ্ছে তোমার হাইড্রোজেনটা শিফটিং হয়ে একটা ডবল বন্ড হবে। তাহলে এক্ষেত্রে দেখো 3 নম্বরটা অ্যান্সার হচ্ছে। কেন? কারণ এই যদি এইটার ক্ষেত্রে টটোমেরিজম ফর্মটা কী হবে? এই যেখানে হাইড্রোজেন আছে তার 2টো হাইড্রোজেন আছে, তাহলে একটা ছবিটা আঁকছি, টটোমেরিজম ফর্মটা কী হবে? এই হাইড্রোজেনটা এখানে আসছে, তার ডবল বন্ড হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ওইচ। হাইড্রোজেনটা এই পাইটা উঠে যাচ্ছে নেগেটিভ দিয়ে, হাইড্রোজেনটাকে নিচে, তাহলে ওইচ, এটা ডবল বন্ড হচ্ছে, যেটা এটা এনল ফর্ম হলো। কিন্তু এক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে এটা ব্রিজেড কার্বন আছে, এক্ষেত্রে হবে না, আবার এক্ষেত্রেও হচ্ছে না। তার মানে তোমার অ্যান্সার হচ্ছে একমাত্র 3। এগুলো কেন হচ্ছে না সেটা আমি এখানে বলবো না, সেটা আমার স্পেশাল টটোমেরিজম নিয়ে ভিডিও দেওয়া আছে, সেটা যেন দেখে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ ক্লোরাইডস ফর গিভেন কম্পাউন্ড। এই 4টে বলা আছে, এবার তারপরে সিরিজগুলো বলা আছে, মানে কোনটা কোন ক্লোরাইড কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তার হার বা বিক্রিয়া করার প্রবণতা সবচেয়ে বেশি হবে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? ধরো ক্লোরিনটাকে আমি লিপ করে দেবো, লিপ করে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসের স্টেবিলিটি অনুযায়ী বিচার করব। যদি সেই ক্লোরিনটাকে বেরিয়ে যাওয়ার পর সেই জিনিসটা যদি স্টেবল হয়, অর্থাৎ যদি অ্যারোমেটিক হয় তো সবচেয়ে বেশি স্টেবল হবে, তারপরে যদি নন অ্যারোমেটিক হয় সেটা স্টেবল হবে, আর যদি অ্যান্টি অ্যারোমেটিক হয় সবচেয়ে লোয়েস্ট স্টেবল হবে, অর্থাৎ সেই কম্পাউন্ডটা, সেই যৌগটা সবচেয়ে লোয়েস্ট রিঅ্যাক্টিভ হবে, যেক্ষেত্রে অ্যান্টি অ্যারোমেটিক মানে ক্লোরিন ছাড়ার পর তৈরি হবে। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি ক্লোরিনটা ছেড়ে দেয়, যদি ক্লোরিনটা ছেড়ে দেয় তাহলে এর মাথায় পজিটিভ চার্জ হবে। তাহলে পজিটিভ চার্জ হলে এটা তো সাইক্লিক সিস্টেম আছে, প্লানার। পজিটিভ চার্জ হলে এটা কনজুগেশন থাকছে, এবং কনজুগেশনে থাকছে, পজিটিভ চার্জ থাকছে, এবং এটাই কিন্তু তোমার কি সিস্টেম হয়ে যাচ্ছে? এটা অ্যারোমেটিক সিস্টেম, তার মানে স্টেবিলিটি কিন্তু বেশি হচ্ছে।
এবার এক্ষেত্রেও এও যখন ক্লোরিনটা ছাড়ছে এও কিন্তু তোমার হচ্ছে অ্যারোমেটিক সিস্টেম হবে, কারণটা কি এখানেও পাই সিগমা পজিটিভ সিগমা পাই অর্থাৎ কনজুগেশনে থাকছে এবং নাম্বার অফ পাই ইলেকট্রন কটা, 2টো পাই ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে তোমার এটাও অ্যারোমেটিক। কিন্তু এবার এটা 7 মেম্বার রিং, এটা হচ্ছে 3 মেম্বার রিং। 3 মেম্বার রিং মানে রিং স্ট্রেনটা বেশি, সেই জন্য মানে 7 মেম্বার রিং স্টেবিলিটি 3 মেম্বার রিং অপেক্ষা বেশি হয়। যদি 5 বা 6 থাকতো, 6-এর সব থাকলে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি হতো, কিন্তু এক্ষেত্রে 5 বা 6 মেম্বার রিং তৈরি হচ্ছে না কোথাও, যেটা হচ্ছে অ্যারোমেটিক হচ্ছে। সেরকম এখানেও 5 মেম্বার রিং আছে, কিন্তু এটা কিন্তু অ্যারোমেটিক তো হবে না, তাহলে এখানে 7 মেম্বার রিংটা সবচেয়ে স্টেবল হবে। তাহলে এর 1 নম্বরের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে, তারপরে হচ্ছে তোমার 3 নম্বর। এবার তারপরে দেখো এ যদি ক্লোরিনটা ছেড়ে দেয় তাহলে কী হবে, মাথায় পজিটিভ চার্জ হবে, তাহলে কনজুগেশন থাকছে কিন্তু এটা সিস্টেমটা কী হবে, অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম। তার মানে এর স্টেবিলিটি সবচেয়ে কম হবে, তার মানে রিঅ্যাক্টিভিটি সবচেয়ে লোয়েস্ট হবে। তার মানে এ 2 নম্বরটা একবার লাস্ট লিখবো। এবার 4 আর 5-এর মধ্যে দেখবো, 4 আর 5-এর মধ্যে এ যখন ক্লোরিন ছাড়লো, এ ক্লোরিন ছাড়লো, এইখানে কিন্তু কিছুটা কনজুগেশন আছে, তার মানে এর স্টেবিলিটি এর তুলনায় বেশি হবে, তার মানে 4 তারপরে 5, তাহলে 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 5 গ্রেটার দেন 2, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগেরটা। দ্য প্রিন্সিপাল ইনভলভড ইন গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, কী প্রিন্সিপাল অর্থাৎ জিএলসি বা গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফিতে কী নীতি আছে? অ্যাডজর্পশন মানে অধিশোষণ, অ্যাবজর্পশন মানে শোষণ, ডিস্টিলেশন মানে পাতন, আর ক্রোমাটোগ্রাফিক। দেখো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফিটি কী হয়, অ্যাডজর্পশন বা অধিশোষণ নীতি প্রয়োগ করা হয়। The function of boiling of sodium extract with concentrated HNO3 nitric acid before testing halogen. হ্যালোজেন টেস্টিংয়ের আগে সোডিয়াম এক্সট্রাক্টের সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কেন মেশানো হয়? টু মেক সলিউশন ক্লিয়ার, সলিউশনকে ক্লিয়ার করার জন্য। টু ডিস্ট্রয় CN- অ্যান্ড S2-, মানে ওই যে সোডিয়াম এক্সট্রাক্ট আছে না, তাতে CN- এবং S2- প্রেজেন্ট থাকে, তাকে ডিস্ট্রয় করার জন্য না। টু মেক সলিউশন অ্যাসিডিক, সলিউশনটাকে অ্যাসিডিক করার জন্য না। টু ডিসপ্রপোর্শনেট CN- অ্যান্ড S2-। যদি HNO3 এখানে অ্যান্সারটা হবে টু ডিস্ট্রয় CN- অ্যান্ড S2-। কারণটা হচ্ছে এই হ্যালোজেন টেস্টিংয়ের জন্য যদি যখন HNO3 মেশানো হবে তখন এই যদি এইগুলো থেকে থাকে তাহলে এইগুলোর সাথে রিয়াকশানে টেক পার্ট করে দেবে, ওটা তো হ্যালোজেনের মানে টেস্টিংটা দেবে না, সেই জন্য HNO3 আগে দেওয়া হয়, তাহলে এই CN- এবং S2- ডিস্ট্রয় করে দেয়, মানে HNO3 এদের সাথে রিয়াকশন করে অন্য প্রোডাক্ট তৈরি করে দেয়, সেই জন্য হ্যালোজেন টেস্টিংয়ে মানে অসুবিধাটা দূর হয়ে যায়, সেই জন্য HNO3 মেশানো হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।